ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাদের অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। এম এ আজিজ, আমরা দেখে নিচ্ছিলাম দিনের বাছাই করা সংবাদ শিরোনামগুলো। এর মধ্যে যেটি উল্লেখযোগ্য হচ্ছে স্থানীয় সরকারের চেয়ারম্যান মেয়র যে সুপারিশ করা হয়েছিল নির্বাচনে সরাসরি ভোট বাতিলের, এইটা গণতান্ত্রিক স্পিরিটের সাথে সাংঘর্ষিক কিনা? ধন্যবাদ আপনাকে। এমনি জনশ্রুতি আছে যে ভারতের সংবিধানের অনুকরণে আমাদের সংবিধান ৭১ সালে হয়েছিল, ৭২ সালে। ঠিক আপনার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত যে আদলে আছে, ঠিক আমাদের লোকাল গভর্নমেন্টও সেই আদলেই একটা লোকাল গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা, অর্থাৎ সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এটা আসলে আমরা যে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ছিলাম এবং এই মৌলিক গণতন্ত্রটা যে গণতন্ত্র নয়, যার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা গণতন্ত্র আনি এবং সেখানে জাতীয় নির্বাচন হয়। তো এখানে দেখেন মূল কথাটা হচ্ছে যে আগে ধরেন ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা যেটা হবে এদের কাউন্সিলররা অথবা মেম্বাররা আগে নির্বাচিত হবে এবং মেম্বাররা মিলে তার চেয়ারম্যান তৈরি করবে, কাউন্সিলররা মিলে তার মেয়র তৈরি করবে। এই হলো প্রসেস। তো এখন ধরেন এর ভিতরে আমাদের দেশে তো দেখা গেছে যে শেখ হাসিনার সময়ে যে 70% ব্যবসায়ী, তো এখন ধরেন ব্যবসায়ীরা সুযোগ নিল, একজন মেম্বার হলো, হয়ে সে তো টাকা পয়সা দিয়ে সব মেম্বার কিনে নিয়ে সে মেয়র হলো বা ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারম্যান হলো অথবা চেয়ারম্যান হলো। তাহলে এটা তো গণতান্ত্রিক হলো না। তাই এখন অসুবিধাটা কী ছিল? ডাইরেক্ট সব মেম্বার যার মতো ভোট, ওয়ার্ডে যে মেম্বার হতো সে ওয়ার্ডের ভোটগুলোর ভিতরে যে বেশি ভোট পেত সে মেম্বার হতো। তো ওটি তো জনগণের ডাইরেক্ট সমর্থন ছিল। এখন তো এটা মৌলিক গণতন্ত্র, আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র এখন আবার নতুন করে পুনর্বাসন করা হচ্ছে। তো এটা তো হওয়া উচিত না, গণতন্ত্রে এটা হওয়া উচিত না, যেটাকে আমরা নির্বাসিত করেছি এবং শেষ পর্যন্ত যে মৌলিক গণতন্ত্রের কারণে মুক্তিযুদ্ধ হয়ে গেল, অর্থাৎ গণতন্ত্রের জন্য, সেইটা আবার পুনরায় এই সংস্কার কমিশন নিয়ে আসছে এবং এটার প্রবক্তাকে তাও আমি জানি, তার মাথার ভিতরে ওইটা বহুবার আগেও বলছে যে ওই পশ্চিমবঙ্গের এইটাকে সবসময় প্লিট করার চেষ্টা করেছে, আমাদের এইভাবে হওয়া উচিত। লোকাল গভর্নমেন্ট যেটা আছে প্রস্তাব করা হয়েছে যে উন্নয়নের মূল কেন্দ্র হবে, এটা ঠিক আছে। কারণ এমপি যারা হয়, এমপিরা তারা কিন্তু সব কমিটির ভিতরে উপদেষ্টা থেকে এটা ইন্টারফেয়ার করে সব কাজে, যার ফলে টিআর, কাবিখা, বৃদ্ধ ভাতা সব জায়গা থেকে টাকা পয়সা কামায়। এই জন্য এমপিরা এত বিতর্কিত। এমপিরা শুধু আইন করার জন্য থাকবে। এখন এবারে উচ্চকক্ষ আছে, নিম্নকক্ষ হচ্ছে, তো হোক, এটা দুটো ব্যালেন্স হবে যাতে হুট করে কেউ আইন না করতে পারে এবং উচ্চকক্ষ ফ্রি থাকা উচিত, যে সব সদস্য আইন তো শুধু প্রণয়ন করবে সংবিধানে। লোয়ার কোর্টে ধরেন অর্থ বিল, অনাস্থা বিল সব আসবে, কিন্তু উচ্চকক্ষে ধরেন খালি সব আইনের আলোচনা হবে। সেখানে মুক্ত আলোচনা থাকা উচিত, তাহলে আমাদের দেশে এই কালো আইন হয়তো হতে পারবে না। তো আমি এই জন্যে বলছি যে এই মৌলিক গণতন্ত্র বাংলাদেশে আনা উচিত না, তাহলে কিন্তু আবার সমস্যা হয়তো এক সময় দাঁড়াবে, ঠিক পাকিস্তানের মতো। পূর্ব পাকিস্তানের সময় যা করেছিলাম সেই ঘটনা কিন্তু ঘটবে, কারণ ওই সময় কিন্তু আমরাও আন্দোলন করেছি। ধন্যবাদ এম এ আজিজ। গাজী আব্দুর রশিদ, আপনার কাছে একটু শুনতে চাচ্ছিলাম, আমরা গণতন্ত্রের চর্চা নিয়ে অনেক কথা বলেছি, বিগত সরকারের আমাদের গণতান্ত্রিক চর্চা ছিল না। ৫ই আগস্ট একটা অভ্যুত্থানের মাধ্যমে যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলি, চর্চার কথা বলি, সেই গণতান্ত্রিক ধারায় এই যে সংস্কার কমিশনের এই সুপারিশ মিলল কিনা আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে মিলছে না, গণতন্ত্রের সাথে যায় না। আসলে এটি পরোক্ষ কোনো ভোট কখনো গণতন্ত্রের অনুকূলে নয়। আমাদের শ্রদ্ধেয় আজিজ ভাই যে কথাগুলো বলেছেন, আমি অনেক কিছুর সাথে একমত। স্থানীয় সরকার হচ্ছে আমাদের সমস্ত নির্বাচনের
সূতিকাগার বলবো। সেখান থেকেই আপনি ধরুন, আমরা একটা সময় এমনও শুনেছি গ্রাম সরকার, ধরুন সেটা একটা স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের নির্বাচন। এর পরবর্তীতে আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তারপরে জেলা পরিষদ আপনার থানা পর্যায়ে যেটা উপজেলা পরিষদ, এরপরে জেলা পরিষদ। এখন এই ধারাবাহিকভাবে নির্বাচন প্রক্রিয়াটা যদি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে না হয়, তাহলে সেটি গণতান্ত্রিক হবে না। আমরা যে মোড়কেই দেখতে চাই না কেন, গণতন্ত্র হতে হলে প্রত্যক্ষ ভোট এবং সেটি সুষ্ঠু, সুন্দর, কোনো রকম ইঞ্জিনিয়ারিং নয়, প্রভাবিত নয়, অর্থবিত্ত নয়, এগুলো দিয়ে নির্বাচন, যেটা আমাদের কালচারের সাথে মিশে আছে। আমরা ভয়ভীতি দেখিয়ে, গুন্ডাপান্ডা নিয়োগ করে, অর্থ দিয়ে, যাদের যেমন প্রভাব আছে সেগুলো প্রয়োগ করে আমরা আমাদের নির্বাচনকে কলুষিত করেছি। বাংলাদেশে নির্বাচনের কথা উঠলেই তো মানুষ এখন ভীত হয়। কেউ বলে তো আমরা ভোট দিতে পারি না, কেউ বলে আমরা ভোটে যেতে পারি না, কেউ বলে আমার ভোট নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ভোট নিয়ে আজকের যে ৩৬ জুলাই যেটি হলো, তার পেছনে কিন্তু এই ভোট, ১৫ বছর মানুষ ভোট দিতে পেরেছে, এই রকম উদাহরণ হয়তো খুব একটা নেই। যে কারণে মানুষ ক্ষুব্ধ, দেশের প্রতিটি মানুষ, তরুণ সমাজ তো তারা ক্ষুব্ধই। ফলে এই যে স্থানীয় সরকার নির্বাচনের সংস্কার কমিশন যে প্রস্তাবটি দিয়েছে, সেটি নিয়ে অবশ্যই বড় সমালোচনার জায়গা রয়েছে। আমি এটাকে গণতান্ত্রিক বলে মেনে নিতে পারছি না। বা হয়তো বোদ্ধা সমাজ সে কথাই বলবেন, যারা স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে জড়িত বিশেষজ্ঞগণ আছেন, তারাও বিশেষ করে মনে হয় যে এ মতের সাথে একমত হবেন। ধন্যবাদ আপনাকে। গাজী আব্দুর রশিদ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো অনেক বছর তেহরানে সাংবাদিকতা করছেন, সেখানকার ভোটিং রাইটসটা কেমন? সেখানেও কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। খুব মজার একটা কথা বলেছেন। আসলে তেহরানের সাথে, মানে ইরানের ভোটের সাথে বাংলাদেশের ভোটের কোনো সাযুজ্যই নেই। সেখানে ভোট হয় খুব অন্যরকমভাবে। সেখানে প্রথমে প্রতিনিধি যখন বাছাই করা হয়, তারা তাদের নমিনেশন প্রয়োগ করে, সেখান থেকে শুরু করে ভোট পর্যন্ত সমস্ত প্রক্রিয়া এত সুশৃঙ্খলভাবে হয়। এবং সেখানে বলবো যে আপনি ধরুন রাস্তাঘাটে আপনি পোস্টার দেখছেন না, কেউ ভোটে প্রচার চালাচ্ছে না, মিডিয়ার মাধ্যমেই প্রচার হচ্ছে, প্রতিনিধিরা এক জায়গায় হচ্ছে, তাদের বক্তব্য, ম্যানিফেস্টো তারা দিচ্ছে, জনগণ তাদের বক্তব্য তুলে ধরছে, প্রশ্ন করছে যে আপনারা আমাদের এই চাহিদা পূরণ করতে পারবেন কিনা। যারা তাদের বক্তব্যের সাথে একমত হচ্ছে, সেখানে ভোট হচ্ছে। এবং ভোট এত সুন্দরভাবে হয় কেন্দ্রগুলোতে, কোনো ঝগড়াঝাঁটি, গণ্ডগোল, গোলযোগ কোনো কিছুই নেই। রাত ১২টা, ১টা, ২টো পর্যন্ত ভোট হয়, বাড়ানো হয়, ভোট বাড়ছে। এবং ভোটের গণনার ক্ষেত্রেও কিন্তু সেখানে আবার ওই ব্যালট বক্স, যেটা আমাদের দেশে যেটা নিয়ে আলোচনা হয়েছে, হ্যাঁ সেটাও কিছু কিছু আছে, সেটা আছে। তবে ওখানে চুরি করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে, এই পারসেপশনটাই তাদের মধ্যে নেই। ফলে সেই ভোটটা সুষ্ঠু হয় বলেই আমি যতটুকু জানি, আমি দেখেছি প্রত্যক্ষভাবে। আর প্রচার মাইক, আমাদের তো যন্ত্রণা, এখানের ভোট মানে আমাদের কানে তুলা দিয়ে রাখতে হয়, এত বিরক্তিকর একটা ব্যাপার। রাস্তাঘাটে চলা যায় না, পোস্টারে আপনার সুন্দর দেয়ালগুলো সব নষ্ট করে দিচ্ছে। এটা ভোটের তো একটা বিরক্তি। এই কালচারের সাথে ইরানের ভোটের কোনো সম্পৃক্ততা নেই। এবং ওখানকার প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গেই কিন্তু এই স্থানীয় সরকারের ভোটও হয়ে গেছে একই সঙ্গে, ব্যালেটগুলো আলাদা থাকে। ফলে আমরা যদি সেরকম ভোটের কোনো পদ্ধতি আমাদের দেশে আনতে পারতুম, আমার বিশ্বাস যে আমাদের ভোটের কালচারটা বদলে যেত এবং আমাদের মানুষ, যারা ভোটার আমরা খুশি হতাম। এমন চমৎকার একটা পরিবেশ ভোটের। ভোট তো আনন্দের জিনিস, আমরা ছোটোবেলায় দেখেছি, আপনারাও দেখেছেন, ভোট কত চমৎকার একটা জিনিস। আমার রায় আমি দেব সুনির্দিষ্টভাবে, সুশৃঙ্খলভাবে, কোনো ভয়ভীতি ছাড়া। একজন আমার প্রতিনিধি নির্বাচিত হবেন, তিনি আমার জন্য কাজ করবেন।
এবং তিনি যোগ্য হবেন, কিন্তু এখানে কোনোটাই মিলছে না। আমিও যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারছি না, যোগ্য ব্যক্তিও আমার জন্য কাজ করছে না। যখন কেউ সরকারে যাচ্ছে তখন তাদের ইচ্ছেটা, ডিজায়ারটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, আমাদের কথা বলছে না। ফলে এ ধরনের গণতন্ত্র তো আমরা চাই না। আমরা চাই আমার কথা আমাদের প্রতিনিধিরা বলবেন, আমাদের কথা ভাববেন, কিন্তু সেটা না হয়ে অন্যটা যখন হয় তখন তো এরকম ব্যত্যয় এবং অশান্তি, জনগণের মধ্যে একটা ক্ষোভ, এটা দানা বাঁধতে বাঁধতে একসময় বিস্ফোরণ হয়। যে কারণে আজকে আমরা ৩৬ জুলাই দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং আজ যতটুকু পরিবর্তন বা সংস্কার হয়েছে সেটিকে আমরা ইতিবাচক বলতে পারি। তবে এটি সব নয়, অনেক কিছু বাকি রয়েছে বলে আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। এমএজিস, আমরা শুনছিলাম তেহরানের ভোটিং সিস্টেম, এবং যেটা গাজী আব্দুর রশিদ বলছেন আসলে এখানে ভোট রিগিংয়ের দরকার পড়ে না, কিন্তু ৫৪ বছরে বাংলাদেশে আমরা সিস্টেমটা চেঞ্জ করতে পারি নাই। আসলে আমরা মুখে গণতন্ত্র চাই, গণতন্ত্রের জন্যে মুক্তিযুদ্ধ করেছি, ৩০ লাখ লোক জীবন দিয়েছি, কিন্তু গণতন্ত্র চর্চাটা করতে পারিনি। আপনারা দেখেন ইউরোপে এর চাইতে উন্নত, আপনার ইমেলে ভোট দেয়, প্রবাসের থেকে ভোট দেয়, ধরেন গ্যারেজের ভিতরে ব্যালট বাক্স বসায় রাখে, ওখানে একটা কুকুরও পাহারাদার থাকে না, কিন্তু ভোট বাক্স ছিনতাই হয় না, ভোট কারচুপি হয় না। কিন্তু আমাদের দেশে বাক্স ধরে রাখা যায় না, সিল মারা, বাক্স হাইজ্যাক করা। সেই প্রথম নির্বাচনেও আপনার বাক্স সেই কুমিল্লার থেকে হেলিকপ্টার করে এনে ঢাকায় গোনা হয়েছে, সেই প্রথম নির্বাচনে। তো সুতরাং ৭২-৭৩ নির্বাচনে, সুতরাং আমরা ওই যে শুরু হলো শেষ পর্যন্ত কিন্তু নিরপেক্ষ ভোট, বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকার দেওয়ার আগে ৩টে নির্বাচন তো আসলে হয়ই নেই, নিজেরা মেকানিজম করে বিরোধী দল মাঠে নাই, ভোট হয়েছে। সুতরাং এটা তো ভোট হয় নাই। আমরা এই ভোট প্র্যাকটিসটা এই জন্য বলি অনেক সামাজিক সুযোগে এগিয়েছি, কিন্তু আমরা রাজনৈতিক সুযোগে পিছাচ্ছি। তো এই জন্য বলছি যে ৫ই আগস্টের যে পরিবর্তনটা হলো বাংলাদেশে, এখান থেকে ধরেন আরও পরিবর্তন, আরও আন্দোলন হয়েছে। ধরেন হোসেন মোহাম্মদ এরশাদের পতন হলো ৯০-এর আন্দোলনে, তখন কিন্তু একটা রিয়েলাইজেশন কিন্তু আসছে, বড় দল এখন বিএনপি কিন্তু ৩১ দফা দিছে, সেখানে কিন্তু নিজেরাই কিছু সংস্কার প্রস্তাব নিয়ে হাজির করছিল। এখন সংস্কার প্রস্তাব আরও করা হচ্ছে, হয়তো আরও ইনডেপথ করার চেষ্টা করা হচ্ছে। তো এইটা ধরেন এই যে ৫ই আগস্টের পরিবর্তনের পরে আমার মনে হয় আরও রাজনীতিবিদদের মধ্যে আরও পজিটিভ চিন্তা কাজ করবে। কারণ আমরা ধরেন আমার সমর্থন নাই, আমি ইলেকশন করতেছি, আমাকে ভোট পাবো না, এটাই স্বাভাবিক, বা আমাকে যোগ্য মনে করা হয় নাই ভোটারদের কাছে, এটাই। এখন আমি যেটা লক্ষ্য করলাম, আমাদের দেশে আপনার ভোটারদের, সাধারণ ভোটাররাও ভোটের সময় টাকা পাওয়া যায়, এটা তাদের হালাল, মানে এটা তাদের দাবি, এটা তাদের পাওয়ার অধিকার, এভাবে দেখে। তাহলে ভোটটা নিরপেক্ষ হবে কি করে? যে টাকা দেয়, এখন তো নির্বাচন ব্যবসায়ীরা ছাড়া করতে পারবে না, যার ইচ্ছা করে ১০ কোটি ২০ কোটি ১০০ কোটি খরচ করে দিতে পারবে। যেমন ধরেন মোহাম্মদপুরে, আমি তখন ইন্ডিপেন্ডেন্টের নিউজ এডিটর, মোহাম্মদপুরে সালমান রহমান নির্বাচন করবে, সে গোবরও পরিষ্কার করা শুরু করে দিয়েছে। তো একদিন এডিটর বাবুল আলম ছিল, তো উনিও আসছে, আসার পরে বলতেছে, আজিজ বলো তো দেখি আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব বেক্সিম করুনি কী অবস্থায় নির্বাচন হবে। কনফার্ম, আমি বললাম কনফার্ম নিচের দিক থেকে ফার্স্ট হবে। তোমার মুখে কথা বাদে না। কিন্তু উনি করবে হলে ব্যবসা, উনি ইলেকশনে আইছে কেন? উনি শেষ পর্যন্ত কিন্তু নির্বাচনে প্রতি ভোটারের পেছনে তার খরচ হয়েছে ৫০ লক্ষ টাকা, কিন্তু নিচের দিক থেকে ঠিক ফার্স্ট হয়েছে। সুতরাং আমার কথা যে টাকা দিলে সবসময় হয় এমনটি যেমন না, কিন্তু এখন কিন্তু এলাকায় গ্রামের লেভেলে আমার মনে হয় যে এই যে চাঁদাবাজিটা তবে পলিটিক্সে হয় না, আমরা একটা বিরতিতে যাব। সাধারণ জনগণকেও কিন্তু চাঁদাবাজ বানা ফেলাইছে রাজনীতি। সুতরাং এখান থেকে পরিত্রাণ স্ট্রাগল করতে হবে। ৫৩ বছর ৫৪ বছরে পিছাইছি, অন্তত ২০ বছরে
আমাদের স্ট্রাগল করে গণতন্ত্রে কমপক্ষে উন্নতি হতো। আমরা বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। ফিরছি আলোচনায়। এম এ আজিজ, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি পাহাড়ে বৈশাখী উৎসবে আরাকান আর্মিদের, সেই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সীমান্তে সব ভিডিও সত্যও নয়, আবার মিথ্যা যে তাও নয়। বান্দরবনে বৈশাখী উৎসবে মিয়ানমারের আরাকান আর্মির উপস্থিতির প্রসঙ্গে উনি এই কথাটা বলেন এবং উনি আরেকটা কথা বলেছেন, অনেক আরাকান আর্মি এপারে এসে বিয়ে করেছেন। কোনোভাবে কি উনি এটা স্বীকার করে দিলেন যে ঘটনাটা সত্য কিনা? না, উনি তো এটা সত্য না মিথ্যাও না কেমনে বলে, আবার নিজেই বলে বিয়ে করছে। আমরা তো জানি যে আরাকান থেকে রোহিঙ্গা এসছে 8 লাখের মতো, এখন এটা হয়ে গেছে 12 লাখ। এবং ওই হিল দিকে আরাকান ধরেন এরিয়া তো দখল করে দিয়েছে আরাকান আর্মি। হ্যাঁ, আমাদের সরকার, এই সরকার কথা বলছে আপনার সামরিক জান্তার সাথে। এখন এই 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়া হবে, একটা বলা হলো না? কিন্তু তখনই আমি বলছি যে ফেরতটা যাবে কোথায়? আরাকান তাদের ভূমি, তাদের যারা বসতি যেখানে ছিল, আরাকান তো তাদের আরাকান আর্মির দখলে, আর আর্মির তো এখন অল্প জায়গা আছে, তো তাহলে এদেরকে নিবে কোথায়? পরে উদ্ধার হলো যে এইটা আগেই কিছু নেওয়ার জন্য কথা হচ্ছিল। তখন কিছু লোক ওখানে ভেরিফাই করা হয়েছে যে তারা আসলে রোহিঙ্গা কি না। তো 1,80,000 এটা তাদের শনাক্ত করা হয়েছে যে এরা মায়ানমারের বাসিন্দা, তো এটা নেওয়া যায়নি। তো এখন আরাকান আর্মি কিন্তু আমাদের অঞ্চলে তাদের সেফটির জন্যও আসছে। দুই হচ্ছে নদীটা পার দিলেই তো এই পাশে আসা যায়, সেফটির জন্য আসছে। আর ওই আগের থেকে পুরানো, ধরেন জিয়া রহমানের সময়, খালেদের সময় কিছু আসছিল, এরা ফেরত গেছে, ফেরত দিছে তখনই। কিন্তু এখানেও কিছু ছিল, ওখান থেকেও কিছু তৈরি হয়েছে। এখানে যেটা মূল বিষয়টা হচ্ছে যে এইভাবে পাশ কাটিয়ে কথা বললে তো হবে না। আসলে আমাদের হিল অঞ্চলটা কিন্তু আমাদের খুব থ্রেটেন হয়ে গেছে। আমাদের কিন্তু সার্বভৌমত্ব নিয়ে সামনে কিন্তু রিস্ক আছে। সুতরাং এই যে আপনার রোহিঙ্গারা রয়ে গেছে, আরাকানিরা, তারা কিন্তু ওই আরাকানে সব চীনের সব ইনস্টলেশন হয়ে গেছে, ওখানে কোথায় দিবে তাদেরকে? সুতরাং এইটা আমাদের একবার শুনলাম যে আন্তর্জাতিক আদালতে মামলা হচ্ছে, সেটারও কোনো আর এখন কোনো নাই, আগে করা নাই। এদিকে ধরেন আমাদের চীনের সাথে সম্পর্ক ভালো থাকে, ভারতের সাথে আগের সরকারের ভালো ছিল, কিন্তু কেউ কিন্তু এই ব্যাপারটা দেখে না। এবং যারা জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে সবাই এসে আমাদের খুব প্রশংসা করে, আমরা এত লোককে আশ্রয় দিয়েছি। আমাদের 18 কোটি মানুষ, আমাদের বাস করার জায়গা নেই। এবং ওই অঞ্চলে যারা আমাদের বাংলাদেশি, তারা কিন্তু অনেক মাইনরিটি হয়ে গেছে এবং তাদের সব রোহিঙ্গা দখল হয়ে গেছে এবং আলটিমেটলি এই ভূখণ্ডটা কিন্তু রিস্কে চলে গেছে। সুতরাং এটা আমার মনে হয় যে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় যে ওখানে আরাকানটা মূলত চীনের বেশি ধরেন এই যে এখন চীনের সাথে তো সম্পর্ক ভালোর দিকে হচ্ছে, কিন্তু রোহিঙ্গা ইস্যুটা কিন্তু প্রাধান্য পাচ্ছে না। আমরা তিস্তা অমক সমক, কিন্তু রোহিঙ্গা ইস্যুটা কিন্তু প্রধান। কারণ হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, পার্বত্য অঞ্চলটা কিন্তু সেন দৃষ্টির মধ্যে আছে। ধরেন পুরা ওই বেল্টের পাহাড়ি অঞ্চল মিলা আপনার প্রায় অলমোস্ট সব খ্রিস্টান হয়ে গেছে। সুতরাং এই মাথায় রাখতে হবে, মাথায় বিবেচনা রেখে আমাদের মনে হয় এই ভূখণ্ডটা রক্ষার জন্য এই রোহিঙ্গাদের সমস্যা খুব দ্রুত সমাধান করা উচিত। এবং এখানে চীন এবং ভারত পারে, ভারতের ওখানে ইনভেস্টমেন্ট, ধর ভারতের সাথে এখন টানাপোড়েন চলছে মানলাম, কিন্তু চীনের তো মেজর ইনভেস্টমেন্ট, চীনের সাথে আরাকানেরও সম্পর্ক আছে, আর্মির সম্পর্ক আছে, জান্তারও আছে। সুতরাং চীন তো এখানে আমাদের হেল্প করতে হবে। তো এইটা এজেন্ডা 1 নম্বর হয়ে আসে না কেন? আমরা একটু গাজী আব্দুর রশিদের কাছে শুনি। গাজী আব্দুর রশিদ, যেমনটা এম এ আজিজ বলছিলেন, রোহিঙ্গা ইস্যু এখন সবচেয়ে টপ প্রায়োরিটি দেওয়া উচিত, আদারওয়াইজ সার্বভৌমত্ব হুমকির মুখে। ধন্যবাদ আপনাকে।
আজিজ ভাই যে কথাটি বলছিলেন আমি তার সাথে একমত। কারণ রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্যে সত্যি একেবারে প্রথম, যদি আমরা শ্রেণী বিশেষ করি আমাদের সংকটগুলো, সেখানে রোহিঙ্গা সংকটটি অন্যতম। দেখুন, শরণার্থী সংকট পৃথিবীর বহু দেশে আছে। আমি ইরানের কথা বলবো, আফগানিস্তানের লক্ষ লক্ষ শরণার্থী ইরানে রয়েছে। আমি যদি বর্তমান সময়ে সবচেয়ে বড় শরণার্থীর কথা বলি তাহলে আমার ফিলিস্তিনের কথা বলবো। গাজার মানুষ যেভাবে বিভিন্ন জায়গায় শরণার্থী হিসেবে গেছে বর্বরোচিত হামলায় ইসরায়েলের, সেটি একটি বড় শরণার্থী সংকট। মৃত্যু তো আছেই, আর মানবতার যে কি বলবো একেবারে লঙ্ঘন, সেই ঘটনাটি গণহত্যা সেখানে ঘটছে। তো এখানে আরাকানে জান্তারা সেখানে পোড়ামাটি নীতি অনেকটা গাজার মতোই গ্রহণ করেছিল এবং মুসলিমদেরকে তারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু প্রশ্নের জায়গাটা আমরা কেন, বাংলাদেশ কেন, প্রতিবেশী অন্য কোনো দেশ নয় কেন? ভারত তো অনেক বড় একটা দেশ, তারা কেন নয়? এবং জাতিসংঘ যে কথাটি আজিজ ভাই বলছিলেন, খুবই মূল্যবান কথা বলেছেন। জাতিসংঘ বা মানবাধিকার সংস্থাগুলো তারা রোহিঙ্গাদের আমাদের আশ্রয় দেয়া নিয়ে নানা রকম প্রশংসার বুলি আওড়ায় এবং অর্থবিত্তও কিছু দিয়ে থাকে, কিন্তু সমস্যার সমাধানে, সংকট সমাধানে এগিয়ে আসেন না। 12 লাখেরও বেশি রোহিঙ্গা আমাদের দেশে। আমাদের পার্বত্য এলাকাটা, পাহাড়টা একেবারে অশান্ত, নিরাপত্তাগত দিক থেকে, পরিবেশগত দিক থেকে, নানা কারণে আমাদের যারা পাহাড়ি তারা কিন্তু হুমকির মধ্যে আছে। সেখানে প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ সহ নানা রকম ঘটনা ঘটছে, সন্ত্রাসী কার্যকলাপ ঘটছে। কই এখনো পর্যন্ত তো রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে এটি অবশ্যই বাংলাদেশের জন্যে, আমরা একটা ব্যাপক জনবহুল দেশ, আমাদের নিজেদের জনসংখ্যা নিয়েই আমরা পরিমরি অবস্থা। সেখানে 12 লাখ রোহিঙ্গাদের আশ্রয় দেয়া, তাদেরকে চালানো, এটা কম কথা নয়। সেই জায়গাটিতে আমরা গুরুত্ব দিচ্ছি না, কেউই দিচ্ছে না। অতীত গভর্নমেন্ট দেয়নি, এখনও যে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি তা কিন্তু না, এখনও সেই ব্যাপারটি ওরকম একটা তথৈবচ অবস্থায় রয়েছে। ফলে অবশ্যই রোহিঙ্গা সংকট সমাধানের জন্যে যত দ্রুত সম্ভব বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা উচিত। সেখানে চীন, ভারত তাদের স্বার্থ রয়েছে এবং তারা এ ব্যাপারে কোনো কথা বলবে না, বরঞ্চ আমরা কিছু করতে গেলে সেখানে তারা দ্বিমত, বহুমত এবং বিরোধিতা করে থাকবে। ফলে আমরা এই রোহিঙ্গা সংকটের আশু সমাধান চাই, বাংলাদেশের জন্য সেটি মঙ্গল হবে। ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন এম এ আজিজ এবং গাজী আব্দুর রশিদ। এম এ আজিজ, আজকে ডক্টর ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল করলো বিভাগ, এবং আইনজীবী বললেন যে হয়রানি করতেই আওয়ামী লীগ দুদককে অপব্যবহার করেছিল সেই সময়। ধরেন আওয়ামী লীগ ফেসিবাদ, তার সময়ে যত মামলা হয়েছে সব এই কোর্ট অবৈধ ঘোষণা করতেছে সবার। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলাও অবৈধ, অর্থাৎ ফেসিবাদের সময়ে মামলা হয়েছে, সুতরাং সব অবৈধ। এই কেসের কোনোটারই মেরিট নেই। হাজার হাজার লাখ লাখ মামলা, কোনোটার মেরিট নেই। ধরেন আমি একটা উদাহরণ দিই, 21-এ গ্রেনেড হামলা হয়েছে, গ্রেনেড তো ফুটেছে, মানুষ মরেছে। কার সাহেব আপনার 111-এর সরকার তদন্ত হয়ে গেছে, 60টা সাক্ষীও হয়ে গেছে, রায়ের অপেক্ষায় আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, রিটায়ার্ড একটা পুলিশ পার্সন দিয়ে নতুন করে তদন্তের নামে তদন্ত করে তারেক রহমান সহ অনেকে ঢুকালো, এবং পরে দেখা গেল তাদের ফাঁসি ফুসি হয়ে গেছে, যাবজ্জীবন হয়েছে। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে এই কেসটা কি পুনঃতদন্ত দেওয়া যেত না? পুনঃতদন্ত করে যদি এটার মেরিট নাই থাকে তাহলে এটা পুনঃতদন্ত করে খালাস হতে পারতো না। আপনি এখন তাহলে প্রশ্ন হচ্ছে, মানুষ কি বাতাসে মারা গেছে? বোম কি এমনি উড়ে এসে ফুটছে? এই প্রশ্ন থেকে গেল। তো এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার 6 মাসের জেল হয়েছিল, ওনার পক্ষে আমি 3টে লেখা লিখেছিলাম। যখন ওই 6 তলায় উঠায় হাঁটে
লিফট বন্ধ করে আর 6 তলা থেকে নামায় এই বৃদ্ধ মানুষে। হ্যাঁ, কারণ আমি ওনাকে দেশের সম্পদ মনে করতাম এবং অনেক রিকোয়েস্ট করে, তখন কেউ তার পক্ষে কথা বলে না। শেখ হাসিনা তারে পদ্মা সেতুতে টুস করে ফেলে দিতে চাইছে। তার শেখ হাসিনা দেখা গেছে ইউনূসের প্রতি আক্রোশ, এই কারণে তার ভিতরে যত মামলা হয়েছে সব মামলাই মনে করা হয় আক্রোশ। কিন্তু আমি ধরেন এখন 6 মাসের জেল ছিল, উনি কি নৈতিকভাবে কেয়ারটেকারের চিফ হতে পারেন? ওনার দুর্নীতি মামলাগুলি রিভাইজ হলো না কেন? কোর্ট হয়তো রায় দিছে, আমি ধরে নিলাম নিশ্চয়ই মেরিট নাই, হয়তো হয়ে গেছে, কিন্তু 666 কেয়ারটেকারের চিফ তো উনি হইতে চান নাই। ওনাকে ছাত্ররা পরে ছাত্র জনগণ ওনাকে চেয়েছে, ধরে নিলাম ছাত্ররা, তারপরে এখানে জনগণের সমর্থন ছিল। মানে এই না যে নিজে বলছেন যে আমি এসে প্রধান উপদেষ্টা হতে চাই। উনি আপনি না, অনিক না, আজিজ না, উনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গৌরব এবং পৃথিবীর মধ্যে বাংলাদেশের গৌরব দেখেই তো তখন ছাত্র জনতা চেয়েছিলেন উনি এসে ধরুক। কিন্তু উনি তো বলা উচিত ছিল আমার জেল আছে, 6 মাসের কারাদণ্ড আছে, আমি নৈতিক কারণে যেতে পারবো না, এটা বলে নাই তো। উনি বলছে এসে 5 তারিখ রাত্রেও কিন্তু ম্যাডাম জিয়াকে সব কেস থেকে করা হলো। ম্যাডাম জিয়ার যে অভ্যুত্থানের দিন কিন্তু ওই দিন 5 তারিখ রাতে প্রেসিডেন্ট অ্যানাউন্সমেন্টে ওনার সব থেকে ওনাকে খালাস করলেন না? প্রেসিডেন্ট অ্যানাউন্সমেন্টে আমরা শুনেছিলাম না? আচ্ছা ঠিক আছে, আপনি আগাইতে দেন। আমার কথা হচ্ছে আমার জেল আছে, আমি সরকারি দায়িত্ব নিতে হলে নৈতিক কারণে আমি পারি না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আইন যাই বলুক না কেন, পরিষ্কার বক্তব্য। 2 হলো উনি সরকার প্রধান, উনি 666 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের সুদ মওকুফ করে নিয়েছেন কেন? উনি গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা সুদ মওকুফ করে নিয়েছেন কেন? গ্রামীণ ব্যাংকের 25% সরকারের শেয়ার, ওটা বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে ওই ব্যাংক ইস্টাবলিশ হয়েছে, উনি 25% শেয়ার এটার নামায় 5% করছে। আরও অনেক ঘটনা আছে। তো আমার কথা হচ্ছে যে আমার তো মনে হচ্ছে যে এই 5ই আগস্টের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার কাছে মনে হয়েছে। ওনাকে যে হাইটে মাপতাম, আমি তো মাপতাম বিশ্বের সেরা লোক বাংলাদেশে। আর একটা আছে সাকিব, হ্যাঁ সাকিব আবার এখন কইছে যে আমার রাজনীতিতে যোগ দেওয়া ঠিক আছে, তখন তার ট্রায়াল হওয়া উচিত না? সাকিবের তো ট্রায়াল হচ্ছে, তো এখন হচ্ছে, কিন্তু আমি তো সাকিবকেও সবসময় ডিফেন্ড করছি যে আমাদের বাংলাদেশের সম্পদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ক্রিকেটার সাকিব, কিন্তু এখন ওনারা তো মানুষ। আমার কথা হচ্ছে আইনটা তো প্রপারলি ফাংশন করতে হবে। উনি কেয়ারটেকারের সরকার প্রধান, ওনার এই সরকারের ভিতরে, অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এবং সংস্কার কমিশন কতজন বিদেশি আছে? আমাদের দেশটা কি এখন বিদেশিরা চালাবে? বিদেশি নাগরিক আছেন না, সব আছে তো। সর্বশেষ আপনি চিন্তা করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সে একজন বিদেশি, কি করে সম্ভব? কি করে একটা গণতান্ত্রিক দেশে নিরাপত্তার দায়িত্বে একটা লোক বিদেশি লোককে বসায় দিছে? কি করে সম্ভব? আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি এটা রাজি হব? আমার স্বাধীন দেশে নিরাপত্তার দায়িত্বে উপদেষ্টা থাকবে সে বিদেশি নাগরিক, কি করে সম্ভব? আমার দেশের সংবিধান পরিবর্তন হবে একজন বিদেশি নাগরিক, আমার গণমাধ্যম সংস্কার হবে একজন বিদেশি নাগরিক, এইভাবে সব বিদেশি নাগরিক। আবার এই সরকার এসে বলতেছে প্রবাসীরা মেম্বার হতে পারবে, উনি মেম্বার হতে পারবেন, মানে ভোটার হতে পারবেন, আপত্তি নাই, কিন্তু ওনার যে ডুয়েল সিটিজেনশিপ আছে কিনা এটা মানতে হবে না? আমরা অনেক ডুয়েল সিটিজেনশিপে তো গত 15 বছরে এমপি হইতে দেখছি আমি আজিজ। এটা তো চুরি করে হয়েছে, ধরা খাইতেছে তো। আমার কথা হচ্ছে আপনি প্রবাসী যিনি আমাদের আয় করতেছে, দেশে পাঠাচ্ছে, প্রবাসী রেমিটেন্স পাঠাচ্ছে, উনি যদি বাংলাদেশি হন, উনি যদি ওই দেশের নাগরিকত্ব না নিয়ে থাকেন, তিনি ভোটার হোক, সব হোক, কোনো সমস্যা নেই। কিন্তু ঢালাওভাবে প্রবাসীরা যে মেম্বার হচ্ছে, ভোটার বানানো হবে, এখানে ডুয়েল সিটিজেনশিপ চেক করবেন কিভাবে? গাজী আব্দুর রশিদের কাছে শুনি। এম এ আজিজ, গাজী আব্দুর রশিদ যেমনটা এম এ আজিজ বলছিলেন, ডুয়েল সিটিজেন নিয়ে উনি অ্যালিগেশন উঠালেন, কিছু কিছু জায়গায় উনি দিক নির্দেশনা করে দিচ্ছিলেন। আপনার মন্তব্য জানতে চাই। আমি এ ব্যাপারে আজিজ ভাইয়ের সাথে কোনো জায়গায় সহমত পোষণ করছি,
তবে দ্বিমত আমার রয়েছে। কারণ আপনি প্রবাসী। না, সেটা না, তবে কথাটা কিছুটা ধোঁয়াশাপূর্ণ। কেন ধোঁয়াশাপূর্ণ? আমি যেটা বলবো, একটি রাষ্ট্র কাঠামো, সেখানে শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব থাকে, যে পাখায় ভর করে পাখি ওড়ে। আমরা যে কথা বলছি যে আমাদের দেশের রাষ্ট্রীয় কাজে মন্ত্রী পরিষদে কেন ডুয়েল সিটিজেনরা আসবে? আমি যদি আরেকটু এগিয়ে গিয়ে প্রশ্ন করি, আমরা যে স্বাধীনতার, আমাকে মার্জনা করবেন দর্শক আপনারাও, যে আমরা যে স্বাধীনতার কথাটা বলি, আমরা কি পুরোপুরি স্বাধীনতা ভোগ করি বা আমরা স্বাধীন? আমাদের দেশের উপরে কি অন্যের প্রেসক্রিপশন নেই? কেউ কি প্রভাব বিস্তার করে না? তাহলে আমরা শুধুমাত্র কেউ এমপি হলেন ডুয়েল সিটিজেন নিয়ে, সেটা নিয়ে যখন কথা বলবো, তখন আমাদের কথা বলতে হবে আমাদের সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে যুগ যুগ ধরে, আমাদের নদীর পানি ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেখানে আমরা কিছু করতে পারছি না, মানুষ হত্যার আমরা কোনো প্রতিকার করতে পারছি না, প্রতিরোধ করতে পারছি না। শুধু তাই না, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুতে নানা রকম বৈষম্য রয়েছে। আমাদের এখানে কে সরকার হবেন, কে হবেন না, সেটা দূর থেকে কোনো কিছুর মাধ্যমে যেন চলে আসে জাদুর বাঁশির মতো। কেন এই প্রশ্নগুলো কি আসে না? তাহলে আসলেই আমরা এইসব দিক থেকে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের একটা অস্তিত্ব আছে। আমার প্রিয় মাতৃভূমি, আমার জন্মভূমি, আমার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। শেষ করতে হচ্ছে আমাদের। ধন্যবাদ আব্দুর রশিদ, ধন্যবাদ গাজী আব্দুর রশিদ, ধন্যবাদ এম এ আজিজ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন।